বিকেল থাকতে থাকতেই আমরা নীল সাহেবের সেই রহস্যজনক কুঠিতে সেই ভৌতিক দৃশ্য উপভোগ করার জন্য এবং আপনাদের সকলকে দেখানোর জন্য সেই নীল সাহেবের কুঠিতে এসে পৌঁছেছি। এখন সন্ধে হবে সেই মুহূর্তে এক দর্শন করতে এলাম এই নীল সাহেবের কুঠিটাকে। দেখছেন নীল সাহেবের সেই ভগ্নদশেষ কুঠিটি, রহস্য ঘেরা, সে ভৌতিক আর্তনাদে ঘেরা, অত্যাচারী সাহেবের সেই কুঠি। আমরা আবার সন্ধে হয়ে আসছে, আবার রাতে আপনাদের কাছে ফিরে আসবো। আমাদের সঙ্গে এখন আছেন এই মুহূর্তে নীলকুঠি সাহেবের সেই পুরনো বাংলো, যে রহস্যজনক এক ভৌতিক বাংলোতে আমরা এখন এগিয়ে যাব। আমাদের সঙ্গে এই নীলকুঠি রিসর্টেরই যিনি গাইড আছেন, ইনি যাবেন। আপনার নাম? সরদীপ সর্দার। এনার নাম শুনলেন, সরদীপ সর্দার। ইনি এখন আমাদের সেই নীল সাহেবের ঐতিহাসিক বাংলোয় আমরা এখন যাব, যে বাংলোর মধ্যে লুকিয়ে রয়েছে আজ থেকে শয়ে বছর আগে নীল সাহেবের সেই অত্যাচারে পায়ের শব্দ। আস্তে আস্তে নীলকুঠি যাওয়ার পথে এগিয়ে চলেছি। এক নিস্তব্ধতা, যেন এক নিঝুমপুরের দিকে আমরা এগিয়ে চলেছি। এখন রাত 11টা বাজে। চতুর্দিকে ঝিঝিপোকার শব্দ। আমার ঠিক সম্মুখেই একটি শ্মশান। শ্মশানের পাশ দিয়ে দুধারে জঙ্গল ঘেরা সেই রিসর্টের পাশ দিয়ে হেঁটে চলেছি আমরা নীলকুঠি সাহেবের বাড়ির উদ্দেশ্যে। মাঝে মাঝে দূর থেকে শেয়াল আর কোনো কুকুরের চিৎকার শোনা যাচ্ছে। এক অস্বাভাবিক অনুভূতি, শরীরটা যেন কেউ পেছন থেকে টেনে ধরছে, বলতে চাইছে যাস না ওইখানে, মারা পড়বি। পেছন থেকে এইরকম কোনো কানের মধ্যে ফিস করে অস্পষ্ট কোনো শব্দ ভেসে আসছে। আর মাঝে মাঝে দূরে কিরকম ফিস করে কথোপকথন, কিন্তু একটাও বাড়ি নেই। আশ্চর্য, এর আশেপাশে কোনো বাড়ির মিট করে হারিকেনটাও জ্বলছে না। আমাদের সামনে রয়েছে আমাদের গাইড সরজিৎ সরকার, তার হাতে হারিকেনটা নিয়ে এগিয়ে চলছেন সেই নীলকুঠি সাহেবের বাড়ির কুঠিটা। আমরা দেখতে চলেছি সেই রোমহর্ষক ভৌতিক পৌরাণিক যে সব ভৌতিক নীল সাহেবের সেই কুঠিতে আমরা এসে পড়েছি। সরজিৎ বাবুর মুখ থেকে শুনুন সেই ঘটনাটা। এই কুঠিতে আমরা এসে পড়েছি। রোমহর্ষক যে ব্যাপার, এখানে দার্শনিক ভাব, সেই ফিলটা আমরা নিতে এসেছি। এখন আমরা তার সেই পুরনো ঘরের মধ্যে আমরা এখন প্রবেশ করব। দেখো, এই কি যেন সামনে সরে গেল একটা ছায়া, না? দেখো, কেউ যেন একটা এই ঘর থেকে, দালান থেকে ওই ঘরের মধ্যে চলে গেল। এখন এক নিশুতি রাত, এক গভীর রাত যেন মনে হচ্ছে। তার মধ্যে ঘরের ভেতর দিয়ে তো হেঁটে চললাম। খানিকক্ষণ আগে যে জিনিস চোখের সামনে ফুটে উঠেছিল, এক ছায়া মূর্তি এই ঘর থেকে ও ঘর, কে যেন হঠাৎ করে সরে গেল, যেন আমাদের দেখতে পেয়েছে। নিস্তব্ধতায় ভরে গেল।
ঘরগুলো শুধু ঝিঝি পোকার শব্দ, আর মনে হলো কোনো প্যাঁচা ডেকে উঠল সেই দালান কুঠিতে। মীর সাহেবের দালান কুঠি এক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। হঠাৎ কোথা থেকে এক করুণ কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। চতুর্দিকে অন্ধকার, নিঝুম পুরী। আপনাদের খানিকক্ষণ আগে দেখালাম যেখান দিয়ে এলাম, না আছে কোনো বাড়ি, না আছে কোনো রাস্তার আলো, না আছে কোনো মানুষজন। এক অদ্ভুত জায়গায় মীর সাহেবের কুঠি। শোনা যায় যে এইখানে সন্ধে হলে কোনো মানুষ এই মীর সাহেবের কুঠির বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কেউ শর্টকাটে হলেও কেউ নিজের গন্তব্যস্থলে যায় না। দরকার হলে একটু দূরত্ব বজায় রেখে পিছনে রাস্তা দিয়ে তারা যে যার বাড়িতে যায়। পাশে ইছামতি নদী, একদম লাগোয়া সেই জমির পাশে সব নদীর পাড়ে মীর সাহেবের সমাধি। মুন্ডহীন দেহটা এই মীর সাহেবের সমাধিতে রয়েছে। কেউ কেউ এখনো বলে দোতলা দিয়ে তার পায়ের বুটের আওয়াজ শোনা যায়। স্কন্দ কাটা এক সাহেব যেন দোতলা দিয়ে ওই দিক থেকে এদিকে হেঁটে যায়। তার শরীরে, তার চোখে মুখে ফুটে ওঠে এক হিংস্রতার ভাব। অনেকেই লক্ষ্য করেছিল কিছুদিন আগেরও ঘটনা। হঠাৎ আমি দেওয়ালে কান পাতলাম কিছু শোনার অপেক্ষায়। কান পেতে শুনি কিছু কান্না যেন ওই দেওয়ালের ভেতর থেকে ভেসে আসছে। সে কান্নাটা এক অদ্ভুত ধরনের কান্না। একটা মহিলা কণ্ঠ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা মেরে ফেললে আমায় বাঁচাও। কিছু মানুষের অট্ট হাসি, পুরুষের অট্ট হাসি সেই যে গুমঘরটার ভেতর থেকে, যেখানে মানুষকে মেরে গুম ঘরে ঢুকিয়ে দেওয়া হতো, সেখান থেকে ভেসে আসছে। কে কে আমার পেছনে? হঠাৎ মনে হলো কোনো হাতের স্পর্শ, ঠান্ডা বরফের হাতের স্পর্শ আমার হাতে। পেছনে রাখা কে? এখানে কে? কে যেন চট করে সরে গেল, অদৃশ্য হয়ে গেল। তারপর আর কিছু দেখতে পেলাম। আবার রিসর্টে ফিরে এলাম, আর সরজিৎ বাবুর কাছ থেকে এইখানকার জীবনী, এখানকার কিছু যেসব মানুষ। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা ভগবানকে দেখিনি অথচ ভগবানকে বিশ্বাস করি। ডেফিনিট। কিন্তু ভূতকেও আমরা সেইভাবে দেখিনি অথচ বিশ্বাস করি। কিন্তু দুটোই আছে, সেটা আমাদের মানতেই হবে। সায়েন্সকেও মানতে হয়েছে। হ্যাঁ, সায়েন্সকেও মানতে হবে। কথা হচ্ছে অনেকে অনেকভাবে ফিল করে, হয়তো সরাসরি সামনে এসে দেখা দেয় না, কিন্তু মানে হঠাৎ করে একটা কিছু ঘটে যাওয়া, বা হঠাৎ করে একটা হাওয়া বয়ে যাওয়া, কি হালকা কিছু দেখা, এই সমস্তগুলো হতে থাকে। হঠাৎ করে ওপাশে একটা আলো জ্বলে উঠলো, আগুনের মতো বড় একটা আগুন জ্বলে উঠলো। আচ্ছা, হ্যাঁ, এই সমস্তগুলো এখানে হতে থাকে। কিন্তু কবে কোন সময় হবে সেটা বলা মুশকিল। ওই জন্য যে কোনো মানে মাঝে মাঝে এটা আপনারা লক্ষ্য করেছেন তিথি অনুযায়ী। এটা আপনারা তো এই একদম মীর সাহেবের সামনেই, এই বাংলোর সামনেই আপনাদের রিসর্ট। যেহেতু আপনি এই রিসর্টের ম্যানেজার, আপনি তো মাঝে মাঝে রাত্রিবেলা বাড়ি যান, কিন্তু রাত্রিবেলা এই রাস্তা দিয়ে যখন বাড়ি যান, এই রাস্তা দিয়ে যান না উল্টো দিক দিয়ে ঘুরে যান? না, আমি উল্টো দিক দিয়ে ঘুরে যাই।
শুনছেন আপনারা, এখানকার মানুষরা বা গ্রামের মানুষরা কেউ কিন্তু এই সামনে দিয়ে যায় না, এখনো পর্যন্ত যায় না। রাত হয়ে এলে সেই নিঝুম পুরী হয়ে যায়, নিস্তব্ধতায় ভরে যায় তার চতুর্দিক। এখনো সেই মীর সাহেবের বাড়িতে গা ছমছমে পরিস্থিতি এখনো বুঝতে পারবেন। আপনারা এলে আপনারা নিজের কানে শুনবেন সেই মীর সাহেবের। যদি আপনারা এইরকম তিথি দেখে একদিন রাত্রি যাপন করেন, তবে আপনাদের যদি হার্ট ভালো থাকে তবেই কিন্তু একা যাবেন বা সাথে দুজন গেলে তবুও আপনারা কিন্তু সাহস করে যাবেন। কারণ দেখেছেন কি করে কিভাবে দেখলে অমাবস্যা পূর্ণিমাতে? হ্যাঁ হ্যাঁ, ওরা যেমন অনেকে বলছে অনেক রাখতে, অনেকে বলছে মিশি রাখতে। আচ্ছা, এটা তোমার একটা কান্নার আওয়াজ। আচ্ছা আচ্ছা। তারপরে হেঁটে যাচ্ছে, একটা নুপুরের শব্দ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে একটা বাচ্চা কি জোরে কাঁদছে। কোনটা? এখানে? এখানে? হ্যাঁ এখানে দেখা যায়, শোনা যায় সেটা। আচ্ছা, তারপরে ঝুমঝুম করে আওয়াজ, এখন জোরে হাওয়া মতন চলে যায়, আস্তে আওয়াজ মনে হচ্ছে ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে, যে তারপরে আবার ফিরে আসে সে, আবার নির্বিঘ্নে কেটে যায়। ইংরেজরা বাস করতো না, ওদের তো সমাধি দিত না। ওরা মানে কত ধরো অপমৃত্যু যারা সুইসাইড করে নেয়, তাদেরকে তো তাদের আত্মাটা তো থাকে এখানে, তাদের তো ওখানে সমাধি দিয়ে রেখেছে। তা সেইগুলো দেখা যায়, যেমন আমাদের ৩ সালে বন্যা হয়েছিল, আমরা ওই এগুলোতে সব জল ছিল, আমরা ওখানে থাকতে পারি নৌকায় করে আমরা ওখানে গিয়ে ওখানে যখন থাকতাম তখন ওরকম ফুল বাড়িটাই রেখেছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ, ওরকম গাছটা আপন ইচ্ছায় ভেঙে পড়ে যাচ্ছে, ঝর্ণা বাতাস না কিচ্ছু, তখন খুব ভয় লাগছিল। অটোমেটিক গাছ ভেঙে পড়ে যাচ্ছে, ডালগুলো দুভাগ হয়ে যাচ্ছে, কেউ যেন মনে হচ্ছে পা দিয়ে হেঁটে চলে যাচ্ছে এরকম। আমরা দেখেছি, অরিজিনালি দেখেছি। আচ্ছা আচ্ছা, এরকম কিছু আছে, সেটা তো সময় দেখা যাবে না, সেটা অমাবস্যা পূর্ণিমার দিন দেখা যায়। অন্ধকার থাকে, আসলে আজকে তো আলো ভর্তি না। হ্যাঁ হ্যাঁ, যেমন এই নদীর ধারগুলোতে আমরা গরু পুষি, গরুগুলো বেঁধে রেখে আসি, সেই গরুগুলো ধরো না ধরো খাচ্ছে, খেতে 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 এরকম ঘুরতে 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 মাটির মধ্যে দিতে পারে। মাটির তলায় ডুবে গেল কোথায়? মাথাটা পিছে যায়, মাথাটা ঢুকে যায়, হ্যাঁ পিছু মরে যায়। আমাদের দুটো নদীতে করে রেখে, হ্যাঁ হ্যাঁ, ওই নদীর ধারে তো নদীর ধারে গরুও চলে যায়, সেই সময় ঘাস খেতে খেতে দেখা যাচ্ছে কি বলতো ওগুলো আছে। তাহলে কিছু না থাকলে এমনি হয়ে যায়। হ্যাঁ, একটা ইতিহাস যখন আছে, হ্যাঁ অবশ্যই কিছু না কিছু তো থাকবে, তাই না? হ্যাঁ, তবে এরকম কিছু আমরা দেখতে পাই আছে। এমনি ভয় করে না আপনাদের? যে কি আমাদের অভ্যাস হয়ে। আপনার বাড়ি কোথায়? এটা এখানে? আমার বাড়ি এই বিয়ে হয়েছে তখন তো নীলকুঠিতে ওই অনাথ বাচ্চাগুলো পড়াশোনা করতো তার আগের থেকে, তখন আমার শ্বশুর মশাই থেকে ছিল, ওখানে পড়াশোনা করতো, প্রার্থনা সকাল সন্ধ্যে কত সুন্দর প্রার্থনা করতো, তাদের ভিতরে ওরা থাকতো, কত জোর জঙ্গলের ভিতরে ওরা থেকে বসে, ওদেরও ভয় ভয় লাগতো। তার সত্ত্বেও ওরা এই যে একটা সদর নীলকুঠি বেশি ভয় লাগে কথা না, যে ওখানে তারা থাকবে, থাকার পরে যে তখন একটু ভালো লাগতো। এবার তারপরে যখন ওরা চলে গেল উপরে থাকবে, যখন ভেঙে ভেঙে পড়ে গেল, ওরা কেউ কি বাচ্চা রাখবে? কেউ বাচ্চা রাখবে না। ওটা কোন একটা ভালো করার জন্য কোন একটা লোকের প্রয়োজন আছে, কিন্তু সেটা তো নাই, সব খেয়ে নেবে। এবার কি হবে তখন? একটা দরকার অন্তত সরকারি এইখানে, যেহেতু একটা ওই মানে একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, এটা আমরা তো ঐতিহাসিক ধারে রাত্রে হয়ে গেলে মানে ওখান দিয়ে যাওয়াই যাবে, একা তো যাওয়াই যাবে, একটু ভয় ভয় লাগবে। হ্যাঁ হ্যাঁ, নদীর ধারে এখনো সমাধিটা রয়েছে সেখানে,
ভেঙে গেছে, ওই জায়গায় দেওয়ালটা দাঁড়িয়ে আছে, দেওয়ালটা খালি দাঁড়িয়ে আছে, ওটাই সমাধি। নদীর ধারে যেটা দেখলেন ওইটা হচ্ছে নীল সাহেবের সমাধি। ভাবলে কিরকম গায়ে কাঁটা দিয়ে ওঠে। সত্যি কয়েকশো বছরে সেই নীল সাহেবের ঘটনা শুনলেন, যা আজও মানুষকে ভাবিয়ে তুলছে। প্রত্যেক তিথিতে, অমাবস্যা হোক, পূর্ণিমাতে হোক, এরা মানে তিথি এলেই এরা উপভোগ, আশেপাশের লোকেরা শুনতে পায় সেই বাচ্চার কান্না, যখন আমরা বলি না নিস্তব্ধতা। অন্ধকার, অমাবস্যা মানে তো অন্ধকার, তাই বলছি না, আলোতে কি একটা বিয়ে হয়, অন্ধকারেতে তাদের আনাবো না, তাই না? আলোতে কোনোদিন আনাবো না, শুনলেন, কেন আজ এই পর্যন্তই থাক। এতক্ষণ যা শুনলে রীতা হালদারের গলায়, তা কিরকম গা ছমছমে, হাড় হিম করা ঘটনা নয়? সত্যি গা ছমছমে, হাড় হিম করা ঘটনা। এক এক ভৌতিক পরিবেশে সে রাতের পর রাত কাটিয়েছিল, সেই কাহিনী আপনাদের শোনালো। শুনলেন এতক্ষণ রামধনু হরর চ্যানেলে তরফ থেকে আপনারই বন্ধুর কণ্ঠে এবং তার পুরো টিমের মাধ্যমে আপনাদের নীল সাহেবের কুটিকে পরিদর্শন করে দেখালাম। যদি ভালো লাগে এই কাহিনী, এই গল্প, এই ঘটনা, তাহলে অতি অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টস করতে ভুলবেন না। যারা যেখানেই থাকুক একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এই বনগাঁ বাংলাদেশ বর্ডারে নীল সাহেবের কুঠির এই ঘটনা, এই ভৌতিক ঘটনা। ইছামতি নদীর তীরে তার এখনো মুন্ডহীন দেহর সেই সমাধিটি একদম কুঠির সাথে লাগোয়া পাড়ে রয়েছে। বুঝতেই পারছেন, যাদের নোটিফিকেশন অন করা নেই অবশ্যই নোটিফিকেশনটা অন করে নিন, পরবর্তী গল্প আপনাদের কাছে পৌঁছানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি, আমার গল্প শোনেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। নমস্কার।